গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 22 মে 2024 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, 2024 ইতালিয়ান ওপেনে পুরুষ একক বিভাগে কে জিতেছে? 2024 ইতালিয়ান ওপেনে পুরুষ একক বিভাগে জিতলেন আলেকজান্ডার জেভরেভ। ইনি একজন জার্মান টেনিস প্লেয়ার এবং চিলির পেশাদার টেনিস প্লেয়ার নিকোলাস জ্যারি ফেলেলকে হারিয়ে ইনি ইতালিয়ান ওপেন জিতেছেন। তারপরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সঞ্জীব পুরী। আইটিসি চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী 2024-25 জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। আর মুকুন্দনকে 2024-25 জন্য এই সিআইআই এর নতুন সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে, এটাও নোট করবে পাশাপাশি। তারপরে 2024 ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? মহিলা একক বিভাগে জিতেছে ইগা সুইটেক। ইনি পোল্যান্ডের টেনিস প্লেয়ার ইগা সুইটেক বেলারুশিয়ান পেশাদার টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে এই খেতাব জিতেছেন। তারপরে বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিং পুল চালু করা হয়েছে কোথায়? বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিং পুল এটা ভুটানে চালু করা হয়েছে রিসেন্টলি। এই সুইমিং পুলটা 8200 ফুট বা 2400 মিটার উচ্চতাতে তৈরি হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী কিন্তু লোটে শরিং, সপ্তম প্রধানমন্ত্রী। রাজধানী থিম্পু, রাজা জিগমে খেসার নামগেল ওয়ানচুক। আর মুদ্রা ভুটানি এনগলগ্রাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি দেখি আমরা জংখা। জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ। আপার হাউস মানে আমাদের যেমন রাজ্যসভা সেরকম এখানকার হচ্ছে ন্যাশনাল কাউন্সিল, আর লোয়ার হাউস হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। বিশ্বের প্রথম কোন দেশে সমস্ত হিমবাহ গলে গিয়েছে? রিসেন্টলি এটা নিউজে এসেছে, দেখো বিশ্বের প্রথম কোন দেশের সমস্ত হিমবাহ গলে গিয়েছে? ভেনেজুয়েলার সমস্ত হিমবাহ গলে গেছে। ভেনেজুয়েলার সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উঁচু সিয়েরা নেভাদা দ্য মেরিদা পর্বতমালায় একসময় 6টা হিমবাহ ছিল। জলবায়ু পরিবর্তনের ফলে 2011 সালের আগেই 5টা হিমবাহ গলে যায়। আর দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত পিকো হামবোল্টের কাছে অবশিষ্ট একটা হামবোল্ট নামে লাস্ট হিমবাহ ছিল, এখন সেটাও বর্তমানে গলে গেছে জলবায়ুর পরিবর্তনের ফলে। মাত্র 2 হেক্টর জায়গায় বরফ রয়েছে ফলে আমরা এটাকে বলতে পারছি আর কি যে এখানে আর হিমবাহ নেই, বা এখানে আর এটার হিমবাহের মর্যাদা পায় না। হামবোল্ট নামের এই হিমবাহকে বিজ্ঞানীরা লা করোনা নামেও ডাকেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত অ্যালাইস মুনরো কোন দেশের নোবেল জয়ী লেখিকা ছিলেন? অ্যালাইস মুনরো ইনি কানাডার একজন নোবেল জয়ী লেখিকা ছিলেন। মৃত্যুকালীন এর বয়স হয়েছিল 92 বছর। 2013 সালে ইনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে পালন করা হয় 21 মে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 21 মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবসটা পালন করা হয়। এছাড়া তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদী আচরণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী শান্তি অহিংসার বার্তা ছড়িয়ে দিতে এই দিনটা পালন করা হয়। সদ্ভাবনা দিবস 2020 আমরা যদি দেখি 2022 প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে প্রত্যেক বছর পালন করা হয় 20 অগস্ট 2022 থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার মৃত্যুর 1 বছর পর মানে 1992 সালে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার চালু করেছিল। প্রতি বছর এই দিনটা প্রয়াত রাজীব গান্ধীর স্মরণে পালিত হয়। তিনি 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, আর যেটা তোমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের উন্নতিতে অবদান রাখার জন্য এই দিনটা আমরা পালন করি। রাজীব গান্ধীর পুরো নাম ছিল রাজীব রত্ন গান্ধী। 1991 সালের 21 মে লোকসভা কংগ্রেসের প্রার্থী শ্রীপেরুম্বুদুরের হয়ে প্রচার করার সময় এক জনসভায় রাজীব গান্ধীকে হত্যা করা হয়। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। তারপরে কোন রাজ্য সম্প্রতি দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির রিপোর্ট করার জন্য ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে? আসাম চালু করেছে এই সিস্টেম।
দুর্যোগ রিপোর্টিং এবং তথ্য ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে, যেটা দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঠিক প্রতিবেদন এবং মূল্যায়নের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্ল্যাটফর্মটা জাতিসংঘের শিশু তহবিল এর সহযোগিতায় তৈরি করা হয়েছে, যেটা দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির গুরুত্বপূর্ণ প্রভাব সূচকগুলি ক্যাপচার করে এবং ক্ষতিগ্রস্ত উপভোগকারীদের ত্রাণ আর পুনর্বাসন অনুদান প্রদানে সহায়তা করে। উইলিয়াম লাই চিং কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ইনি তাইওয়ানের রাষ্ট্রপতি পদে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন। উইলিয়াম লাই চিংতে অ্যাকচুয়ালি এনার উইলিয়াম লাই চিংতেও বলা হয়। তো 20 মে 2024 চীন প্রজাতন্ত্র বা তাইওয়ানের চীন তো তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। ঠিক আছে, তাইওয়ানের এটাকে চীন প্রজাতন্ত্র তার নিজেরই মনে করে, তো সেই হিসেবে রিপাবলিক অফ চায়নার। তো এই লাই চিংতে উইলিয়াম লাই নামেও পরিচিত একজন তাইওয়ানের রাজনীতিবিদ এবং প্রাক্তন চিকিৎসক, যিনি জানুয়ারি 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর 20 মে 2024 সাল থেকে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। আর এই তাইওয়ান হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ দেশ, চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে রয়েছে। রাজধানী তাইপেই শহর, মুদ্রা নতুন তাইওয়ান ডলার। তারপরে 11তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দেখো, 11th ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটা জাপানে হচ্ছে। দীপ্তি জীবনজি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন। তিনি 400 মিটার T20 ইভেন্টে আমেরিকান ব্রেনা ক্লার্কের 55.12 সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। দীপ্তি জীবনজি সময় লেগেছে মাত্র 55.7 সেকেন্ড। 38 বছর বয়সী একতা ভয়ান মহিলাদের F51 ক্লাব থ্রো প্রতিযোগিতায় বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন। 20.12 মিটার ছুঁড়ে সোনা জিতেছেন। 11তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের জন্য প্রথম পদক জিতেছিলেন নিশাদ কুমার। ক্রুজের হাই জাম্প T47 ইভেন্টে তিনি রূপোর পদক জিতেছেন। ভারত এখনো পর্যন্ত চ্যাম্পিয়নশিপে 5টা পদক জিতেছে, মানে 2টো সোনা, 3টে রূপো আর 2টো ব্রোঞ্জ। 11তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জাপানের কোবে শহরে 17 থেকে 25 মে 2024 পর্যন্ত হচ্ছে। প্রায় 1000 জন পুরুষ আর মহিলা ক্রীড়াবিদ 168টা পদক ইভেন্টে প্রতিযোগিতা করছে। কোবে ইউনিভার্সিটি মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো পূর্ব এশিয়ায় হচ্ছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা। আর 2015 সালে দোহা, কাতার আর 2019 সালে সংযুক্ত আরব এমিরেটসের দুবাইয়ের পরে এশিয়ার যেটা হবে আর কি এই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের এটা তৃতীয় সংস্করণ হবে। 2015 সালে মনে রাখবে দোহাতে হয়েছিল, আর 2019 সালে ইউএইতে হয়েছিল। আর 10th বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এটা হয়েছিল তোমার প্যারিসে, ফ্রান্সে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এক্ষেত্রে আমাদের হয়ে যাবে তোমার বাঁশি বাদক। গারবা নৃত্যশৈলীটা এটা গুজরাটের একটা প্রচলিত নৃত্যশৈলী। আর মধুবনী চিত্রশিল্পী কোন রাজ্যের? আর মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে? এই দুটো শেষকালে তোমরা আজকে আমাকে কমেন্টে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 21 মে 2024 কোয়েশ্চেন দেখো। ইলোর দা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? বক্সিং। কোন রাজ্যের মারোদা 1 জলাধারে প্রথম ভাসমান সৌর প্রকল্পটা চালু হতে চলেছে? ছত্তিশগড়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে? বার্নার্ড আর্নল্ড। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তার ক্যাম্পাস শুরু করেছে? আইআইটি দিল্লি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পন্সর হচ্ছে কোন কোম্পানি? পুমা। মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য আইএফসি 2024 সালের মে মাসে এইচডিএফসি ব্যাংকে কত ঋণ দিয়েছে? $500 মিলিয়ন। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বিপাক্ষিক সহযোগিতা প্রকল্প সম্প্রতি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রেমিতা বান্দার টেনাকুন ঘোষণা করেছেন? এস্টাবলিশমেন্ট অফ আ স্মল আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট। সুপারবেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড 2024 কে জিতেছেন ম্যাগনাস কার্লসেন।
যিনি নরওয়েজিয়ান একজন দাবা গ্র্যান্ডমাস্টার। সাহিত্য একাডেমি ফেলোশিপে ভূষিত হয়েছেন কে? রাস্কিন বন্ড। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? ওমান। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।